আমরা ইলেকট্রন বিন্যাস বের করার পদ্ধতি খানিকটা শিখেছি। দেখা যাক এবার সেই অভিজ্ঞতাকে গ্রুপ মৌলগুলোর ওপর কাজে লাগানো যায় কিনা, এবং তার মাধ্যমে অনুমান করার চেষ্টা করব যে নিজেদের মধ্যে বিক্রিয়ায় এরা কেমন আচরণ করবে। তো প্রথমে একটু প্র্যাকটিস করে নিই। যেমন ধরুন লিথিয়াম, এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের বেলায় প্রথম শেলটা হবে 1s2, এখানে দুটো ইলেকট্রন, এরপর আছে 2s1। মাঝে মাঝে কাজটা দ্রুত করার জন্য আপনি এভাবে এগোতে পারেন যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো ঠিক হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ এইটুকু হলো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস সাথে 2s1। অর্থাৎ এভাবেও লেখা যায় যে, আমি অন্য আরেকটা রঙে লিখছি, এভাবে লেখা যায় যে হিলিয়াম 2s1। এর অর্থ হলো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো ঠিক হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস সাথে বাড়তি 2s1 লিখতে হবে। এটা আপনি অন্য সব মৌলের জন্য করতে পারেন। এখন ধরুন আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা বের করব। পুরো ব্যাপারটা আরেকবার করার চাইতে, অর্থাৎ সেই 1s2 2s1 এভাবে এগোনোর চাইতে আপনি বলতে পারেন আয়রনের সবচেয়ে কাছাকাছি ইলেকট্রন বিন্যাস হলো আর্গনের, অনেকটা আর্গনের মতো এর ইলেকট্রন বিন্যাস। তো আমি আর্গনটাকে ব্র্যাকেটে লিখছি, যেহেতু এটা আর্গনের মতোই, তাহলে ব্র্যাকেটে নিলাম আর্গন। আর বাড়তি লিখতে হবে 4s2, আর তারপর 1 2 3 4 5 6, অর্থাৎ D6। আমরা এটা শিখেছিলাম যে যখন আপনি ডি ব্লক পূরণ করবেন তখন আপনাকে ফিরে গিয়ে আগের শেলের ডি সাবশেল পূরণ করতে হবে। তাহলে আমরা যখন চতুর্থ পর্যায়ে ডি সাবশেল পূরণ করছি তখন আমাদের তৃতীয় শেলের ডি সাবশেল পূরণ করে আসতে হবে। তো এটা একটা কমন প্রশ্ন যে কেন এমন হয়। কেন এটা হয় তার কারণ হচ্ছে এটা চতুর্থ শেল পূরণ করে না। কারণ ব্যাপারটা এভাবে ভাবতে পারেন যে, অন্তত আমি এভাবে ভাবি যে আসলে পারমাণবিক স্তরের কোনো কিছু নিয়ে চিন্তা করাটা একটু কঠিন। তো যাই হোক, আমি যেভাবে ভাবি তা হলো পরমাণু যত বড় হতে থাকে ততই আগের অরবিটালের সাথে নতুন যুক্ত হওয়া অরবিটালের দূরত্ব বাড়তে থাকে। যেমন ধরুন আমি এভাবে কল্পনা করি, আমার প্রথম শেলটা অর্থাৎ এস শেলটা দেখতে অনেকটা এরকম, এরপর যদি পি আঁকি তাহলে পি শেল দেখতে এরকম। তো আমরা কেবল দ্বিতীয় স্তরে আছি। এরপর যেখানে ইলেকট্রন যেতে চাইবে বা যাবে তা হলো তৃতীয় শেল। এরপর ইলেকট্রন যাবে তৃতীয় শেলে, তাহলে তৃতীয় শেলটা এরকম হবে অনেকটা। এরপর যখন আপনি 3s শেলটা পূরণ করে ফেলবেন, এটা কেবল একটা ধারণা, ইলেকট্রন কিন্তু একেবারেই এরকম নাও হতে পারে। তো যাই হোক, 3p শেলটা দেখতে এরকম অনেকটা হবে, এরকমই কিছু একটা। তো এরপর এখন আপনি এসে পড়েছেন চতুর্থ শেলে। আপনি চতুর্থ শেলে এসে পড়েছেন, আর তার সাবশেলটা এস সাবশেলটা দেখতে এরকম লাগবে। এখন এস এর পরপরই পি সাবশেল শুরু করার আগে বরং ডি সাবশেল শুরু হবে। আমি সাবশেলগুলো চিহ্নিত করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 4s, এটা 3s, এটা 3p, আর এটা 2p, তারপরে এটা 2s, এটা হচ্ছে 2s, আর তারপরে 1s 2s এর ভেতরে, সেটা নিয়ে এখানে চিন্তা করার দরকার নেই। তো আমি যেটা ভাবি কেন ডি অরবিটালটা পরে পূরণ হয়, তার কারণ হলো পরমাণুটা যত বড় হয় তত অরবিটালগুলোর মাঝে জায়গা বাড়তে থাকে। এখন 4s সাবশেল বা 4s অরবিটাল পূরণ করার পরে, তাহলে এটা হচ্ছে 4s, এখানে দেখাচ্ছি এটা 4s, এটা পূরণ করার পর আমরা ফিরে গিয়ে 3d অরবিটাল পূরণ করা শুরু করব, অর্থাৎ এই খালি জায়গাগুলো। 4s অরবিটালের শক্তি কিন্তু কম। 3d অরবিটাল ফিরে গিয়ে পূরণ করতে ইলেকট্রনের 4s এর চেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়, কিন্তু একবার যখন 3d অরবিটাল পূরণ হয়ে যাবে তখন ইলেকট্রন 4p সাবশেলে যেতে পারবে, যেটা দেখতে অনেকটা এরকম। তো ইলেকট্রন বরং 3d অরবিটালে যাবে চতুর্থ শেলের
পিতে যাবার আগে, কারণ এরপর যখন চতুর্থ শেল সে পূরণ করবে তখন সাবশেলগুলোর মাঝের ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে যাবে এবং পরমাণু যত বড় হয় ততই শেলগুলোর মাঝের ফাঁকা জায়গা বাড়তে থাকে। আর এভাবে যখন পরমাণু যথেষ্ট বড় হয়ে যাবে তখন ফাঁকা জায়গাগুলো ডি সাবশেলের মাঝে তৈরি হবে, যেখানটায় এফ অরবিটাল স্থান নেবে। ডি অরবিটালের আচরণ সম্পর্কে আমি এভাবেই ভাবি এবং আমার মনে হয় এভাবে ভাবলেই ব্যাপারটা মোটামুটি বোঝা যায়। তো এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করতে আসিনি, তবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন ইলেকট্রন তৃতীয় শেলটা পূরণ করে যখন আমরা চতুর্থ স্তরে আছি। তো যাই হোক, আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখানোর জন্য এটা একটা সহজ উপায়। যে জন্য আমি এই জিনিসগুলো আলোচনা করলাম তা হলো সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে তা জানা। লিথিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে সর্বশেষ স্তরে। তো এই হচ্ছে সর্বশেষ স্তর এবং এই হলো সেই একটা ইলেকট্রন। একইভাবে এটা আয়রনের ক্ষেত্রেও দেখানো যায়। তো আয়রনের ক্ষেত্রে মনে রাখবেন সর্বশেষ শক্তি স্তর হলো যেই পর্যায়ে আপনি আছেন সেটা। তো এই হলো আয়রনের সর্ববহিস্থ শক্তি স্তর। যদিও এই ইলেকট্রনগুলো উচ্চ শক্তির ইলেকট্রন, তবু এদের আরও শক্তি লেগেছে ফিরে গিয়ে একটা নিম্ন শক্তি স্তর পূরণ করার জন্য। আর এই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলোই বিক্রিয়ায় অংশ নেবে। তো এখানকার ইলেকট্রন সংখ্যা 2, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে দুটো ইলেকট্রন এবং এই ডি ব্লকের যে কোনো মৌলের জন্যই সংখ্যাটা 2 হবে, কারণ আপনি যে পর্যায়ে যান না কেন, ধরি আপনি আছেন পঞ্চম পর্যায়ে, তাহলে বিন্যাসটা সেক্ষেত্রে বিন্যাসটা হবে 5s1 5s2 আর এরপর আপনি ফিরে গিয়ে 4d শেল পূরণ করবেন। কিন্তু সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের বেলায় এখানে যা হলো পঞ্চম শেল, ইলেকট্রন থাকবে দুটো, অর্থাৎ ডি ব্লকের সবগুলো মৌলের বেলায় সবচেয়ে বাইরের শেলে ইলেকট্রন সংখ্যা হবে 2। তাহলে চতুর্থ পর্যায়ের মৌলগুলোর জন্য এটা হবে 4s2, কারণ এরা ফিরে গিয়ে 3d পূরণ করে, কিন্তু সবচেয়ে বাইরের গুলো হবে 4s2। দ্বিতীয় গ্রুপেও সবচেয়ে বাইরের শেলে ইলেকট্রনের সংখ্যা 2। তাহলে প্রথম গ্রুপের বেলায় কি হবে? আর এখানে গ্রুপ মানে হলো পর্যায় সারণীর কলামগুলো, এবং খেয়াল করে দেখুন একই কলামের মৌলগুলোর মধ্যে কিন্তু বেশ মিল আছে। এই প্রথম গ্রুপের সবগুলো মৌলের সবচেয়ে বাইরের শেলে একটা ইলেকট্রন আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তবে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখুন। হাইড্রোজেনের বিন্যাসটা হচ্ছে 1s1। 1s হলো সবচেয়ে বাইরের শেল আর তাতে আছে একটা ইলেকট্রন। একই ব্যাপার এগুলোর ক্ষেত্রেও, এদের সবচেয়ে বাইরের শেলে দুটো ইলেকট্রন আছে, এদেরও সবচেয়ে বাইরের শেলে দুটো ইলেকট্রন আছে। যদিও পরেরগুলো ফিরে গিয়ে ডি সাবশেল পূরণ করে, কিন্তু এদের সবচেয়ে বাইরের শেলে ইলেকট্রন হলো দুটো। যখন আপনি ডি ব্লক পূরণ করবেন, অর্থাৎ চতুর্থ পর্যায়ে গিয়ে তৃতীয় শেলের ডি ব্লক পূরণ করবেন, তারপর আপনি পূরণ করবেন পি ব্লক। এবং পি ব্লক মৌলগুলোর বেলায় সবচেয়ে বাইরের শেলে 3টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 3টা যোজন ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। আর তারপর হচ্ছে 4 5 6 7 আর তারপর 8। ব্যাপারটা আরেকটা মৌলের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। যেমন কোনটা দেখানো যায়, ধরা যাক এটার নাম সম্ভবত সেলেনিয়াম Sn। তো এর ইলেকট্রন বিন্যাসটা একেবারে ক্রিপ্টনের মতো। এই মৌলটাই হচ্ছে ক্রিপ্টন। তো এর ইলেকট্রন বিন্যাস হবে ক্রিপ্টনের মতো। আমি ক্রিপ্টনের পুরো ইলেকট্রন বিন্যাসটা দেখাবো না, কারণ তাতে কাজটা তাড়াতাড়ি হবে। তো সেলেনিয়ামের ইলেকট্রন বিন্যাস ক্রিপ্টনের মতোই, কেবল বাড়তি হচ্ছে 5s2, আর তারপর এটা ফিরে গিয়ে ডি ব্লক পূরণ করে, অর্থাৎ ডিতে 10টা ইলেকট্রন হবে, তাই 4d10। আর তারপর এটা আবার পঞ্চম শেলের পি ব্লক পূরণ করা শুরু করবে, তাই 5p2। তাহলে এটার যোজন ইলেকট্রন কত, বা সবচেয়ে বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? এর সবচেয়ে বাইরের শেলটা হচ্ছে পঞ্চম শেল, তাই এখানে এগুলো আর এগুলো, এই ইলেকট্রনগুলোই হবে যোজন ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোর শক্তি পঞ্চম শেলের ইলেকট্রনগুলো থেকে বেশি, কারণ ফিরে গিয়ে চতুর্থ শেল পূরণ করতে বেশি শক্তি লাগে। এই জন্যই ইলেকট্রনগুলো বিক্রিয়া করবে। এই ইলেকট্রনগুলোই অন্য পরমাণু বা মাঝে মাঝে অন্য ইলেকট্রনের সাথে বিক্রিয়া করবে। এই মৌলটার সবচেয়ে বাইরের শেলে 4টা ইলেকট্রন আছে, এখানে তা দেখাই যাচ্ছে
4টা ইলেকট্রন আছে সবচেয়ে বাইরের শেলে। ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু এই বাইরের ইলেকট্রনগুলো নিয়ে আমরা কাজ করছি, তাই কেবল এদের জন্যই একটা লেখার উপায় আছে। যেমন ধরুন হাইড্রোজেনের বেলায় আপনি এভাবে লিখবেন, শুধু সবচেয়ে বাইরের ইলেকট্রন আঁকছি, সবচেয়ে বাইরের ইলেকট্রনগুলোই হলো যোজন ইলেকট্রন। আবার আপনি চাইলে এভাবেও আঁকতে পারেন, দুটোই আসলে একই। তাহলে হাইড্রোজেনের সবচেয়ে বাইরের শেলে একটা ইলেকট্রন আছে। এখন যদি আমি এটা আয়রনের বেলায় আঁকতে যাই, তাহলে আয়রনের সবচেয়ে বাইরের শেলে দুটো ইলেকট্রন আছে। তাহলে আয়রনের জন্য আমি এভাবে আঁকতে পারি, এরা জোড়ায় জোড়ায় থাকে। এখন ধরুন আমি লিখব সেলেনিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস। আচ্ছা যাই হোক, কার্বনেরটাই দেখা যাক। কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বনের সবচেয়ে বাইরের শেলে 4টা ইলেকট্রন আছে। তো কার্বনকে আমি এভাবে লিখতে পারি। আমি যদি জোড়ায় জোড়ায় আঁকতে নাও চাই, তাহলে এভাবেও আঁকা যায়। এই ইলেকট্রনগুলোই অন্যের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা কি বুঝলাম? এর সবচেয়ে বাইরের শেলে এখানে একটা ইলেকট্রন, আর এদিকে এগুলো হচ্ছে নোবেল গ্যাস, এদের 8টা ইলেকট্রন থাকে সবচেয়ে বাইরের শেলে। আমি যদি বের করতে চাই কিভাবে মৌলগুলো বিক্রিয়া করে, তাহলে এই ব্যাপারটা কি কাজে লাগবে? সব পরমাণুই তাদের সবচেয়ে বাইরের শেলে 8টা ইলেকট্রন চায়। 8 সংখ্যাটা গুরুত্বপূর্ণ। পরমাণুরা 8টা ইলেকট্রন চায়, অর্থাৎ তারা অষ্টক পূরণ করতে চায়, কারণ এটাই পরমাণুর জন্য সবচেয়ে স্থিতিশীল অবস্থা। অথবা বলা যায় যে তখন তাদের শক্তিটা একটা স্থিতিশীল অবস্থায় থাকে। তো 8টাই কেন হলো, সংখ্যাটা কেন 8 হলো, এটা একটা ভাবার বিষয়। এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে, জানি না, হয়তো এটা পারমাণবিক কোনো ব্যাপার, যে যদি সংখ্যাটা 8 হয় তাহলে ইলেকট্রনগুলো পরস্পরের সাথে হয়তো ভালোভাবে রেজোনেট করে, হয়তো এগুলো একে অপরকে বাধা দেয় না বা তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয় না। আমি আসলে জানি না ব্যাপারটা কি। যদি সত্যিই কেউ এই প্রশ্নের জবাব দিতে পারে যে সংখ্যাটা কেন 8 হলো, তাহলে হয়তো সে রসায়ন বা পদার্থবিজ্ঞানে একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবে। কিন্তু পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে পরমাণুগুলো তাদের সবচেয়ে বাইরের শেলে 8টা ইলেকট্রন পেতে চায়। তাহলে এখন যদি আপনি পটাশিয়ামের মতো কোনো মৌল নিয়ে কাজ করেন, পটাশিয়ামের মতো কোনো মৌল যার একটা ইলেকট্রন আছে সবচেয়ে বাইরের শেলে, কিংবা যদি ক্লোরিনের মতো কোনো মৌল নিয়ে কাজ করেন যার সবচেয়ে বাইরের শেলে আছে 7টা ইলেকট্রন, ক্লোরিনের সবচেয়ে বাইরের শেলে আছে 7টা ইলেকট্রন, আমরা দেখতেই পাচ্ছি। তো যদি আপনি ক্লোরিনের কাছাকাছি পটাশিয়াম রেখে দেন, তাহলে কি ঘটবে? ক্লোরিনের জন্য 8টা ইলেকট্রন পাবার সবচেয়ে সহজ উপায় কি সেটা একটু ভাবুন। এর সবচেয়ে বাইরের শেলে 7টা ইলেকট্রন আছে, তাই সে পাগলের মতো একটা ইলেকট্রন চাইবে। আবার পটাশিয়ামের জন্য 8টা ইলেকট্রন পাবার সবচেয়ে সহজ উপায় কি? যদি সে সবচেয়ে বাইরের শেলের একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলেই সেখানে তার 8টা ইলেকট্রন হয়ে যাবে। তখন এর সবচেয়ে বাইরের শেলটা আর চতুর্থ শেল থাকবে না, সেটা হবে তৃতীয় শেল, এবং সেখানে 8টা ইলেকট্রন থাকবে। এর ইলেকট্রন বিন্যাস তখন দেখাবে আর্গনের মতো। তাই পটাশিয়াম শেষ ইলেকট্রনটা ত্যাগ করে, কারণ সেটাই তার জন্য স্থিতিশীল অবস্থা। তাহলে আপনি ক্লোরিনের ভেতর যদি সোডিয়াম ছাড়েন, তাহলে কি হবে? যেহেতু সোডিয়ামের শেষ ইলেকট্রনটা বেরিয়ে যেতে চায় যাতে সোডিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, তাই ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে ক্লোরিনের সাথে যুক্ত হবে, যাতে ক্লোরিন তার সবচেয়ে বাইরের স্তরে 8টা ইলেকট্রন এবং আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো আপনি যদি পর্যায় সারণীতে দেখেন, তাহলে এখানে যেই গ্রুপটা আছে এদের ক্ষার ধাতু বলা হয়। এদের নিয়ে সম্ভবত আমি পরের ভিডিওতে বলবো কেন এদের ধাতু বলা হয়। তো এই গ্রুপটা, এদের থেকে হাইড্রোজেনকে বাদ দিতে পারেন, কেন সেটা পরে বলবো। এরা এদের শেষ ইলেকট্রনটা ত্যাগ করতে চায়, এজন্যই তারা খুব বেশি বিক্রিয়া করে। বিশেষত এই মৌলগুলোর, এই হলুদ সারির মৌলগুলোর সাথে এদের বলা হয় হ্যালোজেন। এরা চায় একটা ইলেকট্রন নিতে, কারণ তাহলে তারা 8টা ইলেকট্রনের বিন্যাস পাবে। এরা একটা ইলেকট্রন দিয়ে দেয়, কারণ তাদের ইলেকট্রন দিয়ে দিতে হবে সেই 8টা ইলেকট্রনের কাঙ্ক্ষিত বিন্যাস পেতে। এজন্যই এদের থেকে হাইড্রোজেনকে আলাদা ধরা হয়, কারণ সে মৃৎক্ষার ধাতুদের মতো ইলেকট্রন ছেড়ে দিতে অত বেশি আগ্রহী নয়। আর সেই 8টা ইলেকট্রনের স্থিতিশীল অবস্থা কেবল হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া সব মৌলের জন্যই প্রযোজ্য।
এদের প্রথম স্তরে দুটো ইলেকট্রন থাকাই স্থিতিশীল বিন্যাস, তাই হাইড্রোজেন যেমন সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে তেমনি সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করে প্রথম শেলটা পূর্ণ করতে পারে। কিন্তু গ্রুপ 1-এর বাকি মৌলগুলো অর্থাৎ এই ক্ষার ধাতুগুলো ইলেকট্রন দিয়ে দেবার জন্য উদ্গ্রীব থাকে। আর রসায়নে ধাতুর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাতু ইলেকট্রন ছেড়ে দিতে উদ্গ্রীব থাকে। আমার সময় এখানেই শেষ। পরের ভিডিওতে গ্রুপ এবং পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব।